হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 যেগুলো তোমাদের দিয়েছে সেটা গণিতের আমরা পার্ট 1 পোর্শনটা করব। ঠিক আছে, তো 3টে পার্ট দেওয়া আছে তোমাদের, আমরা পার্টগুলো পরপর করিয়ে যাব। তো আমরা বোর্ডে এরকমভাবে করে যাব, তোমরা অবশ্যই যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার 11-12 ক্লাস দেখো তারা অবশ্যই তোমাদের ভাই বোনদেরকে শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, তো যদি কেউ চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্ট দেখো, আমরা প্রথমে অঙ্কটা করবো। কি বলেছে যে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ বলা আছে PNR বাই 25 টাকা, তাহলে মূলধনের পরিমাণ কত হবে? ঠিক আছে, 2p টাকা, 4p টাকা, p/2 টাকা না p/4 টাকা, আমরা দেখে নেবো। ঠিক আছে, তো আমরা কি জানি, I সমান PRT/100 একটা সূত্র জানি, মানে সুদ সমান কি জানি, আসল গণিত সময় গণিত হার বাই 100। তাহলে আমরা মূলধনটা ধরে নিচ্ছি p টাকা, ধরি মূলধনটা হচ্ছে x টাকা ধরে নিচ্ছি, সাপোজ ধরি মূলধন সমান হচ্ছে আমরা ধরে নিচ্ছি x টাকা ধরে নাও। তাহলে এই x সমান কত বেরোবে আমরা দেখে নেব। তাহলে কত করবো, অত x টাকার r% সরল সুদের হারে, x টাকার বার্ষিক r% সরল সুদের হারে এরকমভাবে লিখে নেবে। x টাকার বার্ষিক r% সরল সুদের হারে তোমার n বছরের মোট সুদ, n বছরের মোট সুদ সমান কত হবে? সুদ সমান আমরা কি জানি, আসল গণিত সময় গণিত হার বাই 100। আসল কত x, সময় কত, সময় হচ্ছে তোমার n বছর, আর হার কত, হার মানে হচ্ছে তোমার r বাই 100, এত টাকা হয়। ভালো করে লক্ষ্য করো, আবার ভালো করে লক্ষ্য করো, এটা সমান কত দেওয়া আছে PNR বাই 25। তাহলে কত হবে? অতএব x গণিত n গণিত r বাই 100 সমান হচ্ছে PNR বাই 25, এটা হয়। এটা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে আর আর কেটে যায়, 25 4 100 এরকম কাটতে পারি। ঠিক আছে, নিচে নিচে কাটা যায়। তাহলে আবার দেখো পিপিও কাটতে পারি, দেখো এই সরি এখানে এন এনও কাটতে পারি। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, x সমান 4p, এটা হয়। তাহলে তোমার উত্তরটা আমাদের কত বেরোলো, মূলধনের পরিমাণ হচ্ছে 4p টাকা, মূলধনের পরিমাণ হচ্ছে 4p টাকা, আমাদের সি অ্যান্সার। করে নেবে তোমরা, বোঝা গেল? এখানে দেখো এন উপরে ছিল তাই কাটলাম, আর উপরে ছিল তাই কাটলাম, 25 4 100 কাটলাম, x মানে 4p টাকা, মূলধনের পরিমাণ 4p টাকা। বোঝা গেল? এটা তোমাদের প্রথমের অঙ্কটা। স্টুডেন্ট দেখো 2-1 অঙ্কটা কি বলেছে, যে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 বলা আছে, ভূমির পরিধির অনুপাত 3:4 বলা আছে, তাদের আয়তন অনুপাত কত? তো আমরা কি জানি যে লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ যদি r হয় এবং উচ্চতা যদি h হয়, তাহলে তার আয়তন হয় কত হবে, πr²h, তাই তো? আর ব্যাসার্ধ যদি r একক, উচ্চতা h একক হয়, তার আয়তন কত হবে, πr²h ঘন একক, এটা আমরা জানি। তাহলে দুটো লম্ববৃত্তাকার চোঙ বলে দিয়েছে, তাহলে আমরা কি করব, যে তোমার লম্ববৃত্তাকার চোঙের উচ্চতাটা ধরে নিচ্ছি। ধরি দুটি লম্ববৃত্তাকার চোঙের, দেখো আমি কি করছি, ধরি দুটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ যথাক্রমে r1 একক ও r2 একক ধরে নিলাম। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যথাক্রমে r1 একক ও ভূমির ব্যাসার্ধ r1 একক, আর আমরা কি ধরছি উচ্চতাটা যথাক্রমে h1 একক আর একটা ধরে নিচ্ছি ও h2 একক। ভালো করে লক্ষ্য করো, ধরে নিয়েছি এটা ভূমির ব্যাসার্ধ r1 একক r2 একক, উচ্চতা h1 একক আর h2 একক। তাহলে উচ্চতার অনুপাতটা এদের কত দেওয়া আছে, h1/h2, এটা সমান দেওয়া আছে দেখো 1/2। আচ্ছা, এদের ভূমির পরিধির অনুপাতটা দেওয়া আছে 3:4। তাহলে ভূমির পরিধি কত হবে, যদি ব্যাসার্ধ r1 একক হয়, ব্যাসার্ধ হচ্ছে r1 একক, ভালো করে লিখে নেবে, আর এটা হচ্ছে r2 একক ও r2 একক, তাহলে এদের ভূমির পরিধির অনুপাতটা কত হবে? তাহলে ভূমির পরিধির অনুপাতটা মানে কত, 2πr1, আর একটা কথা হচ্ছে দেখো যে 2πr1 ডিভাইড বাই 2πr2, সেটা সমান কত পাবো আমরা, 3/4। দেখো দুটো কন্ডিশন পেলাম, অর্থাৎ h1/h2 সমান হচ্ছে 1/2 আর 2πr1 ডিভাইড বাই 2πr2 সমান হচ্ছে 3/4। কারণ একটা লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ r1, তাহলে তার ভূমির পরিধি 2πr1 আমরা জানি। ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙ দেখতে কেমন হয় জানো তো, এরকম ব্যাপারটা, রাইট সার্কুলার সিলিন্ডার নিয়ে আমরা এরকম হয় না,
এরকমভাবে হয়তো, তাহলে ভূমির ব্যাসার্ধটা একটা আর ওয়ান হচ্ছে, মানে একটা লম্ব হচ্ছে আর একটা লম্ব হচ্ছে R2 যদি ধরি, তাহলে 2 পাই R1 বাই 2 পাই R2 সমান হচ্ছে 3/4। এখান থেকে R1 বাই R2 কত পেয়ে গেলাম 3/4। ভালো করে লক্ষ্য করো কি দিয়েছে, এদের আয়তনের অনুপাত, তাহলে তাদের আয়তন অনুপাত কি হবে, অতএব তাদের আয়তনের অনুপাত তখন আমরা কত করব, সমান কত হচ্ছে পাই ইন্টু পাই R1 স্কোয়ার H1 ডিভাইড বাই কত পাই R2 স্কোয়ার H2। এটা মানে অ্যাকচুয়ালি কত লেখে যে পাই R1 স্কোয়ার H1 H2 পাই R2 স্কোয়ার H2, এটা লেখা হয়। কারণ ব্যাসার্ধ R1 আর H1 যদি হয় উচ্চতাটা, তাহলে পাই R1 স্কোয়ার H1 হয় আয়তন, ব্যাসার্ধ R2 আর উচ্চতাটা যদি H2 হয় তাহলে পাই R2 স্কোয়ার H2, তাহলে পাই R1 স্কোয়ার H1 ডিভাইড বাই পাই R2 স্কোয়ার H2 হয়, পাই পাই কেটে দাও, ঠিক আছে। যদি H2 আকারে থাকে A/H2B মানে আমরা কি জানি A/B, এটা তো জানি আমরা না, তাই আমরা বললাম। তাহলে এটা কত লিখতে পারি যে দেখো R1 বাই R2 পুরোটা হোল স্কোয়ার ইন্টু H1 বাই H2, এই ব্যাপারটা হয়। R1 বাই R2 মানে কত হয় 3/4, তাহলে কত হলো 3/4 তার হোল স্কোয়ার ইন্টু 1/2, তাহলে এটা কত হলো 9/16 ইন্টু 1/2, তাহলে কত হলো 9/32, মানে কত হবে 9:32, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার বোঝা গেল, 9/16 1/2 9/32। ওকে, এই ছিল আমাদের অ্যান্সার, এটা দেখো আর ভাঙা যাবে না। তো স্টুডেন্টস দেখো এরপর আমরা দুয়েরটা করবো। কি বলেছে, একটি বৃত্তের দুটি যে এবি এবং এসি পরস্পর লম্ব বলা আছে, এবি 4 সেমি আর এসি যদি 3 সেমি হয় তাহলে বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ভালো করে লক্ষ্য করো। একটা বৃত্তের দুটি যে, একটা এবি একটা জ্যা আর এসি একটা জ্যা, তার পরস্পর লম্ব বলা আছে। একটা বৃত্তের জ্যা কি জানো তো, বৃত্তের জ্যা কোনটা, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের যে তোমার পরিধির উপর যে কোনো দুটো বিন্দুর যোগফল, বৃত্তের পরিধির উপর যে কোনো দুটো বিন্দু নেবো, এখানে একটা বিন্দু এখানে বিন্দু, তাদের যে সমযোজী সরেখা সেটা হচ্ছে বৃত্তের জ্যা, ঠিক আছে। তোমার একটা বৃত্তের ব্যাস হয় বৃত্তের সব থেকে বড় জ্যা, হ্যাঁ, ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, এটা আমরা জানি, ঠিক আছে। এরকম অসংখ্য আমরা জ্যা পাবো। যাই হোক, তো এবি আর এসি পরস্পর লম্ব হয়, তো এটা বলা আছে। তাহলে যদি এবি আর এসি পরস্পর লম্ব হয় তাহলে দেখো এই কোণটা অ্যাকচুয়ালি কত কোণ হবে, তা এই কোণটা তাহলে এবি সমান কত বলা আছে 4 সেমি, এবি হচ্ছে 4 সেমি আর এসিটা কত বলা আছে 3 সেমি। ওকে, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আচ্ছা, আমরা একটা প্রপার্টি করেছি দেখবে, সেই প্রপার্টিটা কী করেছিলাম যে যদি এখানে আমরা একটা এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তো এখানে যদি একটা বৃত্তের কেন্দ্র, তো বৃত্তের অর্ধবৃত্তের উপরে যদি আমরা যে কোনো একটা বিন্দু নিই, অর্ধবৃত্তের উপর যে কোনো বিন্দু যদি আমরা টানি, অর্ধবৃত্তের উপর যে কোনো বিন্দু নিয়ে যদি আমরা টানি বৃত্তের ওই ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে, তাহলে যে কোণগুলো পাই সেগুলো কী পাই, সমকোণ পাই, ঠিক আছে। এখানে যেহেতু এই দুটো পরস্পর লম্ব মানে এটা 90 ডিগ্রি বলা আছে, তাহলে নিশ্চয়ই এই বিসিটা কী হবে, বৃত্তের ব্যাস হবে। এই যে বিসিটা যেটা আমরা টানলাম এটা কী হবে, বৃত্তের ব্যাস হবে, যেহেতু এটা 90 ডিগ্রি বলা আছে, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে, ঠিক আছে। তাহলে এবি লম্ব এসি, তাহলে এবি লম্ব এসি বলা আছে, অতএব কোণ বিএসি বা কোণ বিএসি সমান 90 ডিগ্রি, কোণ বিএসি সমান 90 ডিগ্রি। কোণ বিএসি যদি 90 ডিগ্রি হয় অবশ্যই বিসিটা কী হবে, কেন্দ্রবিন্দু দিয়ে যাবে, অতএব বিসি হলো কী লিখবো আমরা, বৃত্তের ব্যাস। কী বোঝা যাচ্ছে, আমাদের কী চেয়েছে, বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য। ওকে, আমি যে প্রপার্টিটা বললাম বুঝতে পারলে, যে বৃত্তের এটা যদি কেন্দ্র দিয়ে কোনো মানে তোমার অর্ধবৃত্তের উপর অর্ধবৃত্তের উপর আমরা যতগুলো যে কোনো একটা অর্ধবৃত্তের উপর যে কোনো আমরা একটা বিন্দু নিচ্ছি, সেই বিন্দু আমরা টানছি, সেটা 90 ডিগ্রি হবেই হবে, মানে এই কোণটা 90 ডিগ্রি হবে। তুমি আবার এখানে একটা বিন্দু নাও, দিয়ে আবার এখানে টানো, ঠিক আছে, 90 ডিগ্রি হবেই হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, বিসিটা বৃত্তের ব্যাস, বিসি যদি বৃত্তের ব্যাস হয় এটা তো 90 ডিগ্রি, তাহলে এবিসিটা একটা সমকোণী ত্রিভুজ, তো তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর আমরা কি বলতে পারবো যে বিসি স্কোয়ার সমান প্রতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়। এখানে বিসি মানে কি, এটা যদি 90 ডিগ্রি হয় সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে বিসি স্কোয়ার সমান কত বলতে পারো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আবার এবি সমান কত 4 স্কোয়ার আর এসি মানে কত 3 স্কোয়ার, তাহলে কত হলো 16 প্লাস 9 মানে হচ্ছে 25। তাহলে এখান থেকে বিসি সমান কত পেলাম 5। ভালো করে লক্ষ্য করো, বিসি মানে হচ্ছে বৃত্তের ব্যাসটা, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, অতএব বৃত্তের ব্যাসার্ধ তোমার ওবি সমান ওসি সমান কত হয়ে যাবে, বিসি বাই 2,
মানে কত যাবে 5/2, 5/2 সমান হচ্ছে 2.5 সেমি, এটা আমাদের অঙ্ক। ওকে, সমকোণী ত্রিভুজ এটা লিখে দেবে, সমকোণী ত্রিভুজ ABC এর আমরা কি জানি, অতিভুজের স্কয়ার সমান কি জানি, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের স্কয়ার সমান কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে BC স্কয়ার সমান হচ্ছে AB স্কয়ার প্লাস AC স্কয়ার হয়ে গেল। এখান থেকে আমরা ভ্যালু BC সমান 5 পেয়ে গেলাম, ও BC সমান OC সমান কত যাবে, এর অর্ধেক। ক্লিয়ার? এই ছিল অঙ্ক। স্টুডেন্টস দেখো আমরা 3/2 এর অঙ্কটা করবো। দেখো 3/2 বলেছে, 3/1 বলে কিছু দেওয়া নেই তোমাদের ওখানে। যাই হোক, এই অঙ্কটা কি বলেছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত, এটা বলে দিয়েছে। একটা টাকা দেওয়া আছে, সে টাকাটা জানি না আমরা, আর বার্ষিক সুদের হারটাও জানি না, এই দুটো আমাদেরকে নির্ণয় করতে হবে। 2 বছরের সরল সুদ দেওয়া আছে 8,400 এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে 8,652। তাহলে মূলধনটা আর বার্ষিক সুদের হারটা কত হবে? তাহলে আমি ধরে নিচ্ছি মূলধনটা P টাকা আর বার্ষিক সুদের হারটা R% ধরে নিয়েছি। তাহলে P টাকার R% হারে 2 বছরের সরল সুদ কত হবে? P গণিত R গণিত 2/100, মানে কত হবে, সুদ সমান আসল গণিত সময় গণিত হার বাই 100, এটা হয়, করেছি। আচ্ছা, তো বাই কন্ডিশন এটা সমান কত করা যাবে, 8,400 করা যাবে, ওটা আমি পরে করছি। আচ্ছা, P টাকার R% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান আমরা কি জানি, চক্রবৃদ্ধি সুদ সমান আমরা কি জানি, সমূল চক্রবৃদ্ধি মাইনাস কি জানি, সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, এটা আমরা জানি তো। চক্রবৃদ্ধি সুদ মানে তোমরা পড়েছো। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত জানি, P টাকার R% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হয়, P × 1 + R/100 তার হোল স্কয়ার, আর মাইনাস আসল মানে আসলটা কত, P। তাহলে দেখো দুটো বিয়োগ করে দিয়েছি। তো এই জায়গাটা একটু জাস্ট ক্যালকুলেশন করবো, এই অঙ্কগুলো এমনিতেও ইম্পর্টেন্ট। তো এখানে পিটা কমন নিয়ে নাও। তো পিটা কমন নিলে কত হয়ে যাবে দেখো, 1 + R/100 তার হোল স্কয়ার মাইনাস হয়ে যাচ্ছে 1 টাকা। দেখো টাকাটা নিচে নিচে নেমে যাচ্ছে, ডট দিয়ে দিলাম। তাহলে কত হবে, P × 1 + R/100 তার হোল স্কয়ার, এটাকে ভেঙে দিচ্ছি, কত হবে দেখো, A + B তার হোল স্কয়ারের সূত্রে। তাহলে কত হবে 1 + 2 × 1 × R/100, ভালো করে লক্ষ্য করো, A + B তার হোল স্কয়ার সূত্রে ভাঙছি, প্লাস কত হয়ে যাবে R/100 তার হোল স্কয়ার মাইনাস 1 এত টাকা। দেখো তাহলে এখান থেকে 1 আর এই 1টা কেটে গেল, ভালো করে লক্ষ্য করো। এখান থেকে দেখো এই যে R/100 আর R/100 তার হোল স্কয়ার, এই দুটো থেকে কত R/100টা কমন নেওয়া যায়। তাহলে P × R/100 করে নিয়েছি, কমন নিলে কি পড়ে থাকছে দেখো 2, এখান থেকে দেখো 2 আর এইটা এই দুটো কেটে দিয়েছি, 1 আর 1টা, ঠিক আছে। তাহলে এখান থেকে এইটা আর এটা থেকে কত R/100টা কমন নেওয়া যায়। তাহলে P × R/100 সমান কত হবে, 2 + R/100, দেখো 2 + R/100 টাকা, এটা পেয়ে গেছি। এবার দেখো আমরা কি লিখতে পারবো, বাই কন্ডিশন। তাহলে শর্তে আমরা কি লিখতে পারবো, দেখো এখানে লিখছি তোমার P × R × 2/100, এটা সমান কত পেলাম, 8,400, ঠিক আছে। তো এটা যদি ক্যালকুলেশন করি আমরা PR এর একটা ভ্যালু পাবো, এটা 1 নাম্বার। এখান থেকে PR এর একটা ভ্যালু বের করে নিচ্ছি, তাহলে 8,400 × 100 বাই তোমার ছেড়ে দাও, PR/100টা বের করে নেবো, এটা পরে করছি আমি, চলো। আর একটা কন্ডিশন কী পাচ্ছি, ও PR/100 × 2 + R/100, এটা সমান কত পেলাম তোমার 8,652, এটা পেলাম নাম্বার 2। দেখো সরল সূত্র কত ছিল তোমার 8,400, চক্রবৃদ্ধি সূত্র কত ছিল 8,652। আমি কি করছি, এই PR/100 এর মানটা এখান থেকে বের করে আমরা এখানে 2 নম্বরে পুট করে দিচ্ছি। দেখো PR/100 এর ভ্যালু কত হবে এখান থেকে, তাহলে এখান থেকে দেখো PR/100 সমান এখানে বের করে নেবে। দেখো এটা 2 আছে, তো এটা 2টা ওইদিকে আমি কেটে দিচ্ছি, কত হবে 4200, তাহলে কত বেরিয়ে যাচ্ছে 4200 PR/100 সমান। দেখো ওটা আমি 2 নম্বরে পুট করে দেবো, ঠিক আছে। তা 2 নম্বরে PR/100 মান বসিয়ে পাই, আমরা লিখতে পারি যে 2 নম্বরে, তাহলে ক্যালকুলেশন আমাদের ইজি হয়ে যাবে। PR/100 মান বসিয়ে পাই, কি পাবো দেখো, তাহলে এখানে কত 4200, ভালো করে লক্ষ্য করো, × 2 + R/100 সমান হচ্ছে 8652। তোমরা এই পোর্শনটা একটু লিখে নাও, আমি উপরটা মুছবো, ঠিক আছে। দেখো আমরা উপরে ক্যালকুলেশনটা করছি, কত হবে দেখো 4200 আর 2 গুণ করলে কত হয় দেখো 8400 প্লাস 4200 × R/100, 4200 × R/100, এটা যেটা বাইরে ছিল সেটা ভিতরের সাথে গুণ করে দিচ্ছি, সমান কত হবে 8652। তাকাও এখানে 42 কাটলো, এই 00 কাটলো, 2 শূন্য কেটেছে, তাহলে এখান থেকে 42 আর সমান কত হচ্ছে দেখো
8652 माइनस 8400 और 42 समान कत तुम्हार एखान থেকে পেলাম 2 5 और 2 और r समान कत 252 डिवाइड बाय 42 देखो 6 দিয়ে হয়ে যাবে দেখো 6 দুগুণে 12 6 4 24 থেকে 25 মানে 8টা বেরিয়ে গেল 6 দেখো r বেরিয়ে গেছে 6 এবার আমাদের কাজ কি p এর ভ্যালুটা নির্ণয় করা তাই তো আমাদের p আর r টা আননোন ছিল তাহলে ফ্রম 1 এখান থেকে আমরা কি পাচ্ছি ফ্রম 1 এক নম্বর থেকে পাই বা ফ্রম 1 আমরা কি পাচ্ছি তোমার pr বাই 100 তো তাহলে p গণিত r এর ভ্যালুটা কত 6 দেখো এটাই ছিল pr বাই 100 সমান 4200 ছিল হ্যাঁ এটাকে এক নম্বর দিয়ে দিতে যাই হোক এটাকে একটা নাম্বার দিয়ে দিতে পারো 3 নাম্বার দিয়ে দিতে পারো তাহলে ফ্রম 3 করে দেবে এখানে ফ্রম 3 তাহলে r এর ভ্যালুটা কত 6 তাহলে p গণিত 6 বাই 100 সমান হচ্ছে 4200 ভালো করে দেখো তাহলে p সমান কত হবে 4200 ইনটু 100 বাই 6 তাহলে এখানে কেটে দাও 6 7 42 তাহলে কত হলো 7 আর কটা শূন্য 4টা শূন্য ঠিক আছে তাহলে কত বেরিয়ে গেল 70000 টাকা ওকে তাহলে তাহলে আমরা উত্তরটা কি লিখব অতএব মূলধন সমান হচ্ছে কত মূলধনের পরিমাণ বা আসলটা সেটা সমান কত পাচ্ছি 70000 টাকা আর বার্ষিক সুদের হার সমান হচ্ছে 6% আটা হচ্ছে 6% ক্লিয়ার এই ছিল আমাদের অঙ্ক ওকে তো স্টুডেন্টস করবো 4 অঙ্কটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ বীজদ্বয়ের অনুপাত 1:r হলে দেখাও যে r প্লাস 1 তার হোল স্কয়ার বাই r সমান হচ্ছে b স্কয়ার বাই ac দেখাতে বলেছে তো একটা দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় যখন আলফা ও বিটা হয় এটা বীজদ্বয় যখন আলফা ও বিটা হয় তখন আমরা কি জানি যে আলফা প্লাস বিটা সমান কি জানি মাইনাস b বাই a আর কি জানি আলফা বিটা সমান হচ্ছে c বাই a এটা তোমরা জেনেছো ঠিক আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় যদি আলফা আর বিটা হয় তাহলে এটা আমরা জানি তো আমরা সেটা এখানে কাজে লাগাবো তো এই দ্বিঘাত সমীকরণের কি বলেছি এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হলো এখানে দেখো 1:r বলা আছে 1:r যদি বলা থাকে তাহলে আমরা কি করতে পারি একটা ধরে নেব তোমার 1p আর একটা ধরে নেব rp এটা ধরে নিলাম p ও rp এরকম ধরে নিলাম চলো ঠিক আছে ধরে নিতে পারো তোমাদের বইয়ে আছে আলফা আর আলফা একই ব্যাপার যেটা ধরে নিতে পারো যদি কোনো কিছু অনুপাত দেওয়া থাকে মনে আছে যদি কোনো কিছু অনুপাত দেওয়া থাকে 2:3 ধরো সাপোজ এটা অনুপাত দেওয়া আছে একটা গোসাগু দেওয়া ছিল 7 এরকম টাইপের যে অঙ্কগুলো ছিল তখন আমরা কি করতাম 2x ধরতাম আর 3x ধরতাম আর এদের গোসাগু কত ছিল x হতো তাহলে x সমান 7 হতো এরকম টাইপের ব্যাপারগুলো ছিল যখন অনুপাত ধরা হতো তাহলে একটা ধরলাম p একটা rp আচ্ছা তাহলে দুটো বীজ পেয়ে গেছি তাহলে এদের আমি প্রোডাক্ট করব মানে এদের আমি যোগফল করব তাহলে কত হবে অতএব p প্লাস rp সমান কত হয়ে যাবে দেখো মাইনাস b বাই a হয়ে যাবে হবে কি না ও আর এটা কি পাবো দেখো p ইনটু rp এটা সমান কত পেয়ে যাবো দেখো c বাই a ভালো করে লক্ষ্য করো বীজদ্বয় আলফা বিটা জানলে এটা জানতাম আলফা প্লাস বিটা সমান মাইনাস b বাই a আর আলফা বিটা সমান c বাই a এটা আমাদের জানা ছিল ঠিক আছে তাহলে তোমার p আর rp হলে তো কত p প্লাস rp সমান হচ্ছে মাইনাস b বাই a আর p ইনটু rp সমান হচ্ছে c বাই a এবার দেখো p টা কমন নিয়ে নাও তাহলে কত হচ্ছে p ইনটু 1 প্লাস r সমান হচ্ছে মাইনাস b বাই a আর p স্কয়ার ইনটু r সমান কত পেয়ে গেলাম c বাই a এটা পেলাম দেখো আমাদেরকে চেয়েছে কি r প্লাস 1 তার হোল স্কয়ার বাই r সমান হচ্ছে b স্কয়ার বাই ac ভালো করে লক্ষ্য করো r প্লাস 1 তার হোল স্কয়ার চেয়েছে তাই তো তাহলে আমি এই পোরশনটা আমি কি করে দেবো পুরোটা স্কয়ার করে দেবো তাহলে এটা যদি স্কয়ার করে আমরা কত পাবো দেখো অর্থাৎ p স্কয়ার ইনটু 1 প্লাস r তার হোল স্কয়ার সমান পেয়ে যাবো দেখো মাইনাস b বাই a তার হোল স্কয়ার মানে কত পেয়ে যাবো b স্কয়ার বাই a স্কয়ার এটা একটা পেলাম এটা তুমি একটা নাম্বার দিতে পারো এটা দিলে 2 নাম্বার ঠিক আছে আর এখানে p স্কয়ার আর যেটা পেয়েছিলে সেটাকে নাম্বার দাও 3 নাম্বার ওকে দেখো এইটাকে আমি শুধু স্কয়ার করে দিয়েছি কেন কারণ আমাদের প্রুফটা আছে r প্লাস 1 তার হোল স্কয়ার এরকম ভাবে আছে তাই এটা স্কয়ার করে দিলাম এর 2 নম্বরকে 3 নম্বর দিয়ে ডিভাইড করো 2 ডিভাইড বাই 3 করো দেখো পেয়ে যাবে তাহলে কত পাবে দেখো p স্কয়ার ইনটু 1 প্লাস r তার হোল স্কয়ার ডিভাইড বাই p স্কয়ার ইনটু r মানে কি করছি এর বাম পক্ষকে ডিভাইড করছি এর ডান পক্ষ দিয়ে ডিভাইড করব কত হবে b স্কয়ার বাই a স্কয়ার ডিভাইড বাই c বাই a তাহলে দেখো এখানে p স্কয়ার কাটলো তাহলে এটা কত হলো দেখো 1 প্লাস r তার হোল স্কয়ার বাই r সমান এটা যদি ক্যালকুলেশন করি কত হবে দেখো b স্কয়ার বাই a স্কয়ার নিচে নেমে গেল
আর এ বাই সিটা উপরে উঠে যাবে, তাহলে এ কেটে যাবে, তাহলে কত হয়ে যাবে দেখো বি স্কোয়ার বাই এসি। তাহলে দেখো প্রুফটা আমাদের হয়ে গেল যে 1 প্লাস আর তার হোল স্কোয়ার বা আর প্লাস 1 তার হোল স্কোয়ার, আর প্লাস 1 তার হোল স্কোয়ার বাই আর সমান হয়ে গেল বি স্কোয়ার বাই এসি। বোঝা গেল কী করলাম? ঠিক আছে, এর ডান পক্ষ ক্যালকুলেশন হলো বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ বাই সি, এ কাটলো, বি স্কোয়ার বাই এসি হলো, এই ছিল প্রুফ আমাদের। ওকে, তো স্টুডেন্টস দেখো আমরা 5-এর প্রুফ একটা আছে করবো। দেখো প্রমাণ করে যে ব্যাস নয়ের কোনো জ্যায়ের উপর যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে এই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের আমরা ব্যাস নয় এরকম একটি জ্যা আমরা ধরে নিচ্ছি এবি। ওকে, এটা আমরা ধরে নিলাম। কি বলেছে? ব্যাস নয় এরকম কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করছে এরকম কোনো একটা সরলরেখা একে সমদ্বিখণ্ডিত করছে, এটা বলা আছে। ঠিক আছে, এরকম বলা আছে। তাহলে বলছে যে এই সরলরেখাটা এই জ্যাটার উপর লম্ব হবে। এই সরলরেখাটা যদি একে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে করা মানে কত, একে আর একে দুটো খণ্ডে বিভক্ত করে, তাহলে এই যে সরলরেখাটা যেটা পাচ্ছি সেটা ওই জ্যার উপর লম্ব হবে। আমি এই সরলরেখাটার নাম দিচ্ছি ওডি। আমরা কি বলছি যে ওডি এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে আমরা কি করব দেখো প্রদত্ততে কি লিখবো যে ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস নয় এরকম একটি জ্যা এবং এডি সমান ডিবি। কারণ কি ওডি কি করেছে এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ কি হবে এডি সমান ডিবি, এটা লিখলাম। প্রমাণ আমাদেরকে কি করতে হবে যে ওই সরলরেখা জ্যার উপর লম্ব হবে, মানে কি আমাদেরকে ওডি লম্ব এবি দেখাতে হবে, তাই তো? এটা করছি। তাহলে আমাদেরকে কি অঙ্কন করতে হবে যে ও আর ওবিটাকে যুক্ত করতে হবে। অঙ্কন কি করবো আমরা? অঙ্কন কি করছি আমরা দেখো ও এ আর ওবিটাকে যুক্ত করছি। ও এ আর ওবি যুক্ত করা হলো। দেখো দেখো বুঝে নাও ব্যাপারটা, ও কমা এ আর ও কমা বি যুক্ত করা হলো। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে বলো তো যে ওডিটা লম্ব এবি। তো আমরা কি করব, এই যে ত্রিভুজ ওএডি আর ত্রিভুজ ওবিডি দুটো আছে, এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো। সর্বসম কাকে বলে? যে একটা আমরা সর্বসম কাকে বলে যে জানো কি, যে দুটো জ্যামিতিক চিত্র যখন একে অপরের সাথে, দুটো জ্যামিতিক চিত্র, দুটো জিওমেট্রিক্যাল ফিগার, যখন আমরা দুটোকে যদি আমরা পরস্পর এরকমভাবে, মানে ধরো দুটো ক্লাস 10-এর বই কিন্তু আমরা পরস্পর এরকম করি, তারা পরস্পর মিশে যাবে। ঠিক আছে, তাহলে দুটো জ্যামিতিক চিত্র যদি একে অপরের সাথে সম্পূর্ণভাবে মিলে যায়, হ্যাঁ, তাকে আমরা বলবো, যে ধর্মের জন্য মিলে যায় তাকে আমরা বলবো সর্বসমতা, তাই তো? তাহলে এখানে ত্রিভুজ ওএডি আর ত্রিভুজ ওবিডি যদি একে তুমি এরকমভাবে ঘুরিয়ে দাও, দেখো ওএডি আর ওবিডি মিলে যাবে। তো আমরা দেখাবো সর্বসম হচ্ছে কিনা। তাহলে প্রমাণটা কী হবে দেখো, প্রমাণটা হচ্ছে যে ত্রিভুজ ওএডি, হ্যাঁ, ও ত্রিভুজ ওবিডি এর, দুটো ত্রিভুজ নাও, ত্রিভুজ ওএডি, ত্রিভুজ ওএডি ও ত্রিভুজ ওবিডি এর আমরা কী কী পাচ্ছি দেখো, ও এডি ও ত্রিভুজ ওবিডি এর আমরা সর্বসমতার কন্ডিশন কী কী পাই, বাহু পাই, কোন বাহু এগুলো পাই। তাহলে নাম্বার 1 এর কন্ডিশন কী পাচ্ছি আমরা কি বলতে পারবো, ও এ সমান ওবি। কারণ কি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ আমরা লিখতে পারবো, একই বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান। তাহলে এটা কি লিখলাম যে ও এ সমান ওবি, কারণটা কি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। নাম্বার 2 কি বলতে পারি আমরা দেখো, যে ওডি দুজনকারে সাধারণ বাহু। দেখো ওডি সাধারণ বাহু বলতে পারি, দেখো দুটো ত্রিভুজেরই ওডি সাধারণ বাহু, এটা বলা যায়, এটা বলে দিতে পারলাম। নাম্বার 3 কন্ডিশন আমরা কি বলতে পারবো, দেখো এডি সমান ডিবি, এটা বলতে পারবো। কারণ আমরা কি জানি যে ডিটা হচ্ছে এবির মধ্যবিন্দু, কারণ কি ডি এবির মধ্যবিন্দু আমরা পেয়েছি, কারণ কি করেছে সমদ্বিখণ্ডিত করেছে, আমরা বলেছি, হ্যাঁ, বৃত্তের কেন্দ্রবিন্দুগামী সরলরেখা ওডি এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে ডি সমান এবি পেলাম। তাহলে আমরা কি বলতে পারবো, অর্থাৎ ত্রিভুজ ও এডি সর্বসম ত্রিভুজ ওবিডি, এটা বলা যায়। দেখো বলা যায় দুটো ত্রিভুজ সর্বসম হলে আমরা কি বলতে পারবো দেখো, তাহলে এর কোণগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান, কোণ ওএডি সমান কোণ ওবিডি বলতে পারবো, কোণ ওডিএ সমান কোণ ওডিবি বলতে পারবো। তো আমরা বলছি দেখো কোণ ওডিএ সমান কোণ ওডিবি, অতএব কোণ ওডিএ সমান কোণ ওডিবি আমরা কি লিখবো, যে সর্বসম ত্রিভুজের এটা কি লিখবো অনুরূপ কোণ, এখানটা পড়ে নেবে, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ এটা লেখা যায়। আর এটা কি শর্তে হলো, এস 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 শর্তে, মানে কি যে বাহু শর্তে, হ্যাঁ, এটা বলা হয় এস 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 শর্ত, মানে কত বাহু শর্তে এটা বলা গেল। অর্থাৎ কোণ ওডিএস মানে কোণ ওডিবি, ভালো করে লক্ষ্য করো। এবার দেখো আমি সাইডে একটু প্রুফটা করে নিচ্ছি, একদম সাইডে। তাহলে বলো তো আবার দেখো এই যে কোণ এডিবিটা একটা সরল কোণ, যেহেতু কোণ এডিবি সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমরা কি বলতে পারি, অতএব কোণ এডিবি সমান কোণ ওডিএ প্লাস কোণ ওডিবি, তাহলে কোণ ওডিএ প্লাস কোণ ওডিবি সমান 180 ডিগ্রি, এটা বলতে পারি। আমি বইয়ের মতো করিনি, ঠিক আছে, বলে যাই। দেখো কোণ এডিবিটা তো সরল কোণ, মানে 180 ডিগ্রি, যেহেতু আমরা লিখে দেবো সরল কোণ, এক সরল কোণ সমান 180 ডিগ্রি।
আচ্ছা, আবার দেখো কোন ওডিএ সমান কোন ওডিএ সমান কোন ওডিবি পেয়েছি, তাহলে এখানে পুট করে দাও। অথবা কত কোন ওডিএ প্লাস কোন ওডিএ সমান 180 ডিগ্রি, যেহেতু কি কোন ওডিএ এখানে লিখে নেবে কোন ওডিএ সমান কোন ওডিবি, কারণ এখানে পেয়েছিলে কোন ওডিএ সমান কোন ওডিবি, ঠিক আছে। তাহলে 2 কোন ওডিএ সমান এখান থেকে কত পেলাম 180 ডিগ্রি, বা কোন ওডিএ সমান কত পেলাম 180 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 90 ডিগ্রি। কোন ওডিএ 90 ডিগ্রি মানে কোন ওডিবিটাও 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কত পেলাম 90 ডিগ্রি। অতএব কোন ওডিএ সমান কোন ওডিবি সমান 90 ডিগ্রি। অতএব আমরা কি বলতে পারবো যে ওডি লম্ব এবি। কোন ওডিএ সমান কোন ওডিবি 90 ডিগ্রি মানে তো ওডি লম্ব এবি, মানে কি বলতে পারবো যে ওডি এবির উপর লম্ব হবে। এই ছিল আমাদের প্রুফ, ঠিক আছে। এটা আমাদের প্রুফড হয়ে গেল যে ওডি লম্ব এবি বা ওডি এবির উপর লম্ব। ক্লিয়ার? এই ছিল অঙ্ক। তো দেখো আমাদের 6 অঙ্কটা, এটা আমাদের ফাইনাল অঙ্ক। কি বলেছে দেখো, এটা লম্ববিদ্যুৎ চোঙের উচ্চতা আর ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা কত, এটা আমাদের বলেছে, ঠিক আছে। তাহলে একটা চোঙের উচ্চতা আমরা, একটা চোঙের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি 8 ডেসিমি, আর উচ্চতা ধরে নিচ্ছি এখানে h ডেসিমি, ঠিক আছে। চোঙটির উচ্চতা আর ব্যাসার্ধ ধরে নিলাম। তাহলে চোঙটির আমরা আয়তন কত হবে আমরা কি জানি, পাই আর স্কয়ার h, ঠিক আছে। চোঙের আয়তন আমরা জানি। তাহলে এখানে কি বলেছে, উচ্চতা যদি ব্যাসার্ধের দ্বিগুণ হয় আর যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হয় তাহলে চোঙটার আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হয়, এটা বলেছে। যদি দ্বিগুণ হয় আর যদি 6 গুণ হলে 539 ঘন ডেসিমিটার বেশি হয়। তাহলে চোঙটির উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ মানে আমরা h সমান কত করবো 2r, ব্যাসার্ধের দ্বিগুণ। তখন চোঙের আয়তন কত হবে, পাই আর স্কয়ার ইন্টু h, কত হবে পাই আর স্কয়ার ইন্টু 2r মানে কত 2 পাই আর কিউ ঘন ডেসিমি। এটা একটা বেরোলো। ক্লিয়ার? এবার কি বলেছে, চোঙটির উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ। উচ্চতা যদি ব্যাসার্ধের 6 গুণ হয় তখন h সমান কত হবে 6r। ভালো করে দেখো, উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হচ্ছে, তখন চোঙটির আয়তন কত হবে পাই আর স্কয়ার ইন্টু h। h মানে এখানে সূত্রটা আর কি, পাই আর স্কয়ার h মানে সূত্রটা করেছি। তাহলে পাই আর স্কয়ার ইন্টু কত হবে 2r, পাই আর স্কয়ার ইন্টু 6r মানে কত হবে 6 পাই আর কিউ। ওকে, এটা বেরোলো। তাহলে শর্তে কি হবে যে 6 পাই আর কিউ মাইনাস 2 পাই আর কিউ সমান হচ্ছে 539 ঘন ডেসিমিটার। উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হলে যেটা হতো, উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হলে আর 539 ঘন ডেসিমিটার বেশি হয়। তাহলে 6 পাই আর কিউ মাইনাস 2 পাই আর কিউ সমান হচ্ছে 539। এখান থেকে 4 পাই আর কিউ সমান হচ্ছে 539। ক্যালকুলেশন করেছি দেখো, 4 গুণিত 22 বাই 7 গুণিত আর কিউ সমান হচ্ছে 539। তাহলে 539 গুণিত 7 বাই 22 গুণিত 4 হচ্ছে, এখানে ক্যালকুলেশন হচ্ছে আমার কত হচ্ছে 49 গুণিত 7 বাই 4 গুণিত 2। 49 মানে কত 7 গুণিত 7 আর গুণিত 7, আর এখানে 4 মানে 2 গুণিত 2 গুণিত 2 করেছি, মানে আর কিউ সমান কত হচ্ছে 7/2 তার হোল কিউ। তাহলে এখান থেকে আর এর ভ্যালুটা কত পাচ্ছি আমরা 7/2। ভালো করে লক্ষ্য করো, আর সমান 7/2 পেলাম। আর উচ্চতা কি ছিল, ব্যাসার্ধের দ্বিগুণ ছিল। তাহলে h সমান কত 2r মানে 2 গুণিত 7/2 মানে হচ্ছে 7 বেরোলো। তাহলে আমাদের উচ্চতা কত বেরিয়ে গেল, চোঙটির উচ্চতা হচ্ছে 7 ডেসিমিটার। ওকে, তো এটা ছিল আমাদের পার্ট 1। অবশ্যই আমরা নেক্সট পার্ট করবো হচ্ছে তোমার পার্ট 2 আর পার্ট 3, দুটো পার্ট আমরা নিয়ে আসছি, ঠিক আছে। যদি তোমরা ওই দুটো পার্ট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর অবশ্যই তোমরা স্মাইল করতে থাকো, বাড়িতে থাকো, সেফ থাকো, সুরক্ষিত থাকো, ঠিক আছে। চলো, টেক কেয়ার।